দুর্নীতি মামলার সাজার বিরুদ্ধে ডক্টর জুবাইদা রহমানের আপিল নিবন্ধন ফেরাতে জামায়াতের আপিল শুনানি কাল পর্যন্ত মুলতবি। আইএমএফের শর্ত মানতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা বিভাগ করে অধ্যাদেশ জারি। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। জুলাই আন্দোলনে হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি তিনি। নায়িকা বানানোর প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগ প্রযোজক মাহমুদুল হাসানের বিরুদ্ধে 20,000 টাকায় মামলা তুলে নিতে চাপ সিআইডির। কত টাকা দিছিল আমি জানি না, আমাকে একটা প্যাকেট দিছে, পরে খুলে আমি আন্দাজ করলাম এটা 20,000 টাকা। মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত পক্ষ যেই হোক, এরকম কোনো অভিযোগ আমার কাছে নিয়ে আসে তাহলে সে ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। টাঙ্গাইলে আঞ্চলিক মহাসড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম, ঠিকাদার কর্মকর্তাদের যোগসাজশে নিম্নমানের সামগ্রী ব্যবহার, গচ্চা কোটি কোটি টাকা। পায়ের উপরে লাগা পড়ে, চোখেও তো লাগতে পারে, খুদ হইতে পারে। আগে রাস্তায় ছিল ভালো রাস্তা, অনেক ভালো বলার বাইরে, আর এখন যেভাবে কাজ করতেছে খোয়া দেয়া, এভাবে কাজ করলে আমাদের অটো সিএনজি এগুলার মনে করেন যে চাক্কা, নতুন নতুন চাক্কাগুলা কাটিয়ে গেছে। এবং সবশেষ ইসরায়েলি মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস, যুদ্ধবিরতি নিয়ে আশার আলো। গাজায় সাংবাদিক সহ নিহত আরো 39 ফিলিস্তিনি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। দুর্নীতি মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। আপিলের জন্য ডক্টর জুবাইদাকে 587 দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খায়রুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ডক্টর জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। শুনানি শেষে এ কথা জানান দলটির আইনজীবী শিশির মনির। হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে প্রথম শুনানিতে এ কথা বলেন প্রধান বিচারপতি বলে জানান শিশির মনির। এমন নজির ভারতীয় উপমহাদেশে আর একটি নেই বলেও জানান তিনি। বলেন, যে প্রক্রিয়া নিবন্ধন বাতিল তা ঠিক হয়নি। আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের নজির এই ভারতীয় উপমহাদেশে আর দ্বিতীয়টি নেই, এইটি প্রথম। এবং জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে, ইলেকশন কমিশন বাতিল করেনি। ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে। এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রীয় সংস্কার নিয়ে আলোচনা হবে। এর আগে সোমবার বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এ পর্যন্ত মোট 31টি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে সিপিবির বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, বৈঠক কি শুরু হয়েছে কিনা আর কি অবস্থা দেখছেন সেখানে, সার্বিক পরিস্থিতি জানাবেন।
জেসিকা, আপনাকে ধন্যবাদ। ঠিক 10টায় বৈঠকটি শুরু হয়েছে। সেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের 6 জন সদস্য এবং 12 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির পক্ষ থেকে, এবং তারা আমরা সূচনা বক্তব্যে দুই পক্ষ থেকে কথা বলেছি। সেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ যেটি বলছিলেন যে বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংস্কারের যে সূচনা হয়েছে এবং জাতির যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি বাস্তবায়ন করবার জন্য কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে, এবং যে কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল সেই সংস্কার কমিশনগুলো দ্রুত তাদের প্রতিবেদন প্রকাশ করেছে, এবং একই সাথে সেগুলোর ব্যাপারে জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যের জন্য তারা কিন্তু সংলাপ করছেন, এবং সেই সংলাপে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু পরামর্শ নেওয়া হচ্ছে, এবং তাদের বিকল্প কোনো প্রস্তাব থাকলে সেগুলোকেও তারা বিবেচনা করছে, এবং একই সাথে সমস্ত রাজনৈতিক দল যে বিষয়গুলোতে ঐক্যমত্যে আসবে সেগুলোকেই কিন্তু তারা জুলাই চার্টার হিসেবে প্রকাশ করবার জন্য চেষ্টা করবেন, এবং সেটাই কিন্তু হবে। এবং আমরা রহিন হাসান প্রিন্স এখানে কথা বলেছিলেন, তিনি যেটি বলছিলেন যে বাংলাদেশের যে ঐক্যের সূচনা হয়েছিল সেটি কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েও এই ঐক্যটা ধরে রাখতে হবে, এবং 1990 সালে যে 3 জোটের রূপরেখা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে আর তেমনভাবে বাস্তবায়ন করতে পারেনি, এবং তারা সেরকম কোনো উদ্যোগও নেয়নি। তবে এখনকার পরিস্থিতি কিছুটা ভিন্ন। এখানে সমস্ত রাজনৈতিক দলগুলো জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে এবং ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগকে তাদের সমস্ত রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে এবারের পরিস্থিতি কিন্তু কিছুটা ভিন্ন। তবে এখন তারা যেটি রাজনৈতিক অর্থাৎ বর্তমান সরকারের কাছে তারা যেটি দাবি করেছেন যে তারা যদি অতিরিক্ত কিছু করতে যায় তখন জাতীয় ঐক্যের যে সূচনা হয়েছে সেটিতে কিছুটা বিভক্তি তৈরি হতে পারে, এবং যেহেতু এই সরকারের ভিতরে আসলে বিভিন্ন দল বিভিন্ন মতের লোক রয়েছে এবং যেটি অন্তর্বর্তীকালীন সরকার সেগুলোকে সামাল দেওয়া তাদের জন্য কঠিন হবে। ফলে তারা যেটি দাবি করছেন যে নির্বাচন কেন্দ্রিক যেসব সংস্কার রয়েছে সেগুলোকে দ্রুত শেষ করার মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার তিনি দাবি জানিয়েছেন, এবং এর বাইরে আসলে অতিরিক্ত করতে গেলে এই সরকার আসলে সেইগুলোকে সামাল দেওয়া কঠিন হতে পারবে, এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বেশি বিতর্ক তৈরি না করাটাই তাদের জন্য সমীচীন হবে। এবং আমরা জানি যে দ্রুত নির্বাচন এবং যে দাবি জানিয়েছেন, এবং তারা অনেকগুলো বিষয় সংস্কার কমিশনে প্রস্তাব দিবেন এবং সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে সংসদের মেয়াদ, প্রধানমন্ত্রীর কয়বার থাকতে পারবেন সেটি, উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে বাস্তবায়ন করা হবে, তাদের ক্ষমতার ভারসাম্য কিরকম হতে পারে সে বিষয়গুলো নিয়ে কিন্তু তারা মতামত দেবেন। একই সাথে সাংবিধানিক কমিশন যেটা এনসিসি গঠন করবার জন্য প্রস্তাব করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা হতে পারে আজকের আলোচনায়। তো কিছুক্ষণ পরেই আমরা হয়তো বিস্তারিত জানতে পারবো যে যখন এই সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তখন হয়তো আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো যে কোন কোন বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করেছেন এবং কোন কোন বিষয়গুলোতে তারা দ্বিমত পোষণ করেছেন এবং বিকল্প প্রস্তাব তারা কি দিয়েছেন সেটা আমরা হয়তো কিছুক্ষণ পরে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জেসিকা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঐক্যমত কমিশনের সঙ্গে সিপিবির বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত 12টার দিকে রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম। আর 2014 সালে মানিকগঞ্জ 2 আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকেও লড়েন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন। সোমবার রাত 2:45টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, থাই এয়ারওয়েজের ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন মির্জা ফখরুল। ব্যাংককের রুটিন আই হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। 11 মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চেক আপের পর চিকিৎসকের পরামর্শে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন মির্জা ফখরুল। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2 বিভাগ করা হয়েছে। সোমবার রাতে জারি করা এই অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। অধ্যাদেশে বলা হয়, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আইন পরিস্থিতি পর্যবেক্ষণ পরিবীক্ষণ করবে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদ অ্যাডমিন ক্যাডার ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মাধ্যমে পূরণ করা হবে। নতুন অধ্যাদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে। এই জনবল থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে। এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত হয়ে তার জনবল রাজস্ব নীতি বিভাগে ন্যস্ত হবে। ধর্ষিতা নারীর ইজ্জতের দাম মাত্র 20,000 টাকা। তা নিয়ে মামলা নিষ্পত্তির আহ্বান খোদ সিআইডির তদন্ত কর্মকর্তার। শুধু ধর্ষণ নয়, বিয়ের দাবি করায় অমানসিক নির্যাতনও চলে ধর্ষিতার নারীর উপর। দেশ টিভির অনুসন্ধান বলছে, নায়িকা বানানোর প্রলোভনে রাজধানীর বিলাসবহুল হোটেলে দিনের পর দিন ভুক্তভোগী নারীকে ধর্ষণ করে অভিযুক্ত কথিত চলচ্চিত্র প্রযোজক মাহমুদুল হাসান। এম.এ. আজমের রিপোর্ট। সিনেমার নায়িকা বানানোর প্রলোভনে প্রথমে ধর্ষণ, পরে অমানসিক নির্যাতন চালানোর অভিযোগ ভুয়া চলচ্চিত্র প্রযোজক মাহমুদুল হাসানের বিরুদ্ধে। রোমহর্ষক সে ঘটনার বর্ণনা উঠে আসে ভুক্তভোগী নারীর মুখে। প্রডিউসার হিসেবে আমার সাথে এক ডিরেক্টর পরিচয় করা দেয়, সে ইনভেস্ট করবে বলে দীর্ঘ সময় আমাকে ওই নায়িকা বানাবে প্রলোভন দিয়ে রাখে। এক সময় মাহমুদুল হাসান সোহাগ সে আমাকে মনে করেন যে নায়িকা বানাবে, এই লোভ লালসা দেখায় সে আমাকে ধর্ষণ করে। সাথে আমাকে কাটা ছেঁড়া ফাড়া করছে, যে ছুরি দিয়ে যে কেটে ফেলছে সেই দাগগুলো আছে, এই যে দেখেন হাতে আছে, পায়ে আছে, এরকম আরও অনেক জায়গায় আছে। ওরা মারার সময় বলছে যে এমনভাবে মার যে মানুষকে না দেখাইতে পারে। ঘটনার বিচার পেতে 1 বছর আগে করেছেন মামলা। তবে ধর্ষিতার মেডিকেল ও ঘটনার তদন্ত না করে উল্টো আসামির থেকে টাকা নিয়ে বসে আছেন সিআইডির তদন্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন। মাত্র 20,000 টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তির জন্য এখন চাপ দিচ্ছেন খোদ তদন্ত কর্মকর্তা। কেন তার টাকা আপনি অবশ্য আসামির থেকে টাকা নেয়ার বিষয়টি অকপটই স্বীকার করেছেন খালেদা ইয়াসমিন। আপনাকে টাকাটা কে দিল? কোনটা? এটা তো আচ্ছা, আপনি যখন বলতেছেন বাদে টাকাটা সাক্ষী দিয়েছে। কত টাকা দিয়েছিল? কত টাকা দিছিল আমি জানি না, আমাকে একটা প্যাকেট দিছে, পরে খুলে আমি আন্দাজ করলাম এটা 20,000 টাকা। ভুক্তভোগী নারী বলছেন, মাহমুদুল হাসানের টাকা আর ক্ষমতার কাছে বারবারই বিক্রি হচ্ছেন পুলিশ কর্মকর্তারা। বগুড়ায় ডেকে হামলা আর পাল্টা মামলাও দিয়েছেন। সোহাগ সব শেষ, ওরা শুধু মানুষকে টাকা খাওয়াচ্ছে আর আমাকে ঘোরাবে। আমাকে বলছে যে তুই তো গরিব ঘরের মেয়ে, তোর কাছে তো টাকা নাই, তুই কিচ্ছু করতে পারবি না। কোর্ট কেনা যায়, পুলিশ কেনা যায়, এই যে দেখ কিনে বারবার দেখাচ্ছি। এই বাংলাদেশ থেকে যদি আমি ন্যায় বিচার না পাই আমি সুইসাইড করব। ঢাকা ছাড়লেও ধর্ষণ মামলার আসামি মাহমুদুল হাসান বগুড়া শহরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। হতে হয়নি গ্রেপ্তার, যেতে হয়নি কারাগারে। অস্বীকার করেন টাকা দিয়ে পুলিশ ম্যানেজ ও ধর্ষণের ঘটনা।
ঘুষ দিয়ে বা যেটা হোক তাদের সাথে সমঝোতা করে আমি রিপোর্টগুলো যে এটা সম্পূর্ণভাবে মিথ্যা ভিত্তিহীন। কারণ হইল সে এই মামলার তদন্তের আগেও আমাকে বাদীপক্ষ একাধিকবার টাকা বা চাঁদা চেয়ে আমাকে হয়রানি করেছে। তবে দেশ টিভির হাতে আসা একাধিক তথ্য প্রমাণ বলছে স্বামী স্ত্রী পরিচয়ে দিনের পর দিন মাহমুদুল হাসান সেই নারীর সঙ্গে একান্ত সময় কাটিয়েছেন বিলাসবহুল হোটেলে। ভিডিও ফুটেজ বলছে বিয়ের দাবিতে বগুড়া গেলে মাহমুদুল হাসানের নির্যাতনের শিকারও হয়েছেন ভুক্তভোগী নারী। তবে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন আসামির থেকে টাকা নিয়ে মামলা নিষ্পত্তির চেষ্টা দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে তদন্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিনের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন তারা। বাদী বা বিবাদীকে কোনো রকম চাপ প্রয়োগ করে মীমাংসার দিকে যেতে বাধ্য করবেন এরকম কোনো সুযোগ নেই। এটা কেউ করতে থাকলে সেটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং এর জন্য আমরা তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনবো। মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত পক্ষ যেই হোক এরকম কোনো অভিযোগ আমার কাছে নিয়ে আসে তাহলে সে ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত মাহমুদুল হাসানের বন্ধু আজিজ কায়সার ও সিআইডির তদন্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিনের ঘুষ লেনদেনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের 4টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। রংপুরের কাউনিয়ায় বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 9:15টার দিকে উপজেলা মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। সকালে আশরাফ, তার স্ত্রী, ছেলে ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজি স্নেহাকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা প্রাণ হারান। আহত হন মোটরসাইকেল চালক আশরাফুজ্জামান। কাউনিয়া থানার অফিসার ওসি আব্দুল লতিফ জানান, বাস চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনজন ইন্তেকাল করেছেন, তার ভিতরে আমার আদরের ছোট বোন মোহাম্মদ আফসানা আক্তার সিনহা এসএসসি পরীক্ষার্থী ছিল। আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। তো আমরা চাচ্ছি যে এই যানবাহনগুলো যেভাবে চলাফেরা করে এটা জানি এই রুটে তারা জানি এই গতিতে না চলে, আর এই দুর্ঘটনার কবলে জানি মানুষ আর না পড়ে। অনিয়ম আর দুর্নীতির আক্রায় পরিণত হয়েছে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগ। সড়ক সংস্কারের নামে চলছে লুটপাটের মহোৎসব। অধিকাংশ সড়কের কাজেই ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ সামগ্রী, মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি। ফলে উন্নয়নের নামে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও তা কাজে আসছে না সাধারণ মানুষের। পকেট ভরছে ঠিকাদার ও সড়ক বিভাগের কর্মকর্তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। দীর্ঘদিন পর শুরু হয়েছে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ড এলাকার সড়ক নির্মাণের কাজ। পুরোদমে চলছে সংস্কার কর্মযজ্ঞ। গাড়ি থেকে নামানো হচ্ছে ইট সহ অন্যান্য উপকরণ সামগ্রী। তবে এ কাজে মানসম্মত ইটের বদলে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। দায়সারাভাবে করা হচ্ছে কাজ জানিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয়দের। এখানে যে ইট ব্যবহার করেছে এরা, এই ইটগুলা সবই হচ্ছে আপনার প্রায় বেশিরভাগই 3 নাম্বার ইট। 1 নাম্বার ইট শুধুমাত্র নামমাত্র। রাস্তা দেখবে না ভাই, দেখবে ওটা তো 2 নাম্বার, এমনি তো সব কিছু 2 নাম্বার, এটা বললে আর লাভ আছে নাই ভাই। এখানে যে গাইড ওয়ালটা হয়, যে গাইড ওয়ালের কোনো বোর্ড নাই, সাইডে যে ইয়েটা এক্সটেস্টার সেইটাই নাই।
এইভাবে করে চলে যাচ্ছে। শুধু খোকসার এ সড়কই নয়, জেলার অধিকাংশ সড়ক সংস্কার কাজেই সড়ক ও জনপদ বিভাগের বিরুদ্ধে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। যেখানেই কাজ সেখানেই সড়ক বিভাগের দুর্নীতির মহা উৎসব। কখনো রাতের আধারে, আবার কখনো তড়িঘড়ি করে দায়সারাভাবেই শেষ করা হচ্ছে সড়কের কাজ। সরকারি টাকা এরা তো কাজ কাম খারাপ হচ্ছে, দুদিন পর এমনি ব্যাংকে সব নষ্ট হয়ে যাবে। রোডের হাইওয়ের কোনো তদন্ত গুরুত্ব নেই, ঠিকাদারের মন মতো কাজ করে চলে যাচ্ছে। তবে সড়ক সংস্কার কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করছে ঠিকাদার ও তার সহযোগীরা। আমি শিডিউল মোতাবেকই কাজ করছি ভাই, আমি শিডিউলের বাইরে কাজ করি না। আমি তো বলতে পারিনি, আমার কাছে যা আইন দিবে আমি তাই কাজ করবো, বুঝলেন নাই। আর ঠিকাদারের মতোই অনিয়মের বিষয়টি অস্বীকার করে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা দায়সারাভাবে বলছেন বিষয়টি দেখবেন তারা। আপনি খালি চোখে দেখে সবসময় নিশ্চিত হবেন, আমি সেটা বলবো। আমাদের রুটিন পরীক্ষা থাকে, কেউ কারো ধরলে তারপরে করে এরকম আমাদের রুটিন আছে। সড়কের কাজে এমন অনিয়মের সাথে জড়িত সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। টাঙ্গাইলের সড়ক বিভাগের 12 কোটি টাকা বরাদ্দের সংস্কার কাজে ধীরগতি ও নিম্নমানের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। আর এই সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিনই বিকল হচ্ছে বিভিন্ন যানবাহন। চালক ও যাত্রীদের অভিযোগ, কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদার নিম্নমানের কাজ করছে সড়কে। তবে এ বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী ক্যামেরার সামনে কথা বলতে না বললেও ঠিকাদারের কাজের প্রশংসা করেছেন। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্যছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গা চরগা বসরা হয়ে ভুয়াপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক ও জনপদ বিভাগের ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট পদ্ধতিতে সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। তবে সংস্কার কাজে পাথর, বিটুমিন ও কেরোসিন নিম্নমানের সংমিশ্রণের ব্যবহার এবং পুরনো খানাখন্দ সংস্কার না করেই কার্পেটিং করার অভিযোগ উঠেছে। 22 কিলোমিটারের মধ্যে 9 কিলোমিটারের কাজ শেষ হলেও সড়কের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এতে সিএনজি চালিত অটোরিকশা চালক সহ সাধারণ যাত্রীরা ক্ষতির মুখে পড়েছে। পায়ের উপরে লাগা পারে, চোখেও তো লাগতে পারে, খুদ হইতে পারে। যে খোয়াটা দিচ্ছে এই খোয়ার নিগা চাকা দিনে ওদের 2বার করে লিক হইতাছে। দেখা যায় বড় মাল নিয়ে গেতাছি আবার খোয়া নাগান নাকি। চলন্ত অবস্থায় পাথর ছিটকে যাত্রীদের গায়ে লাগছে এবং গাড়ির বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে। সড়ক ব্যবহারকারীরা বলছে, সঠিক সংস্কার না করে নিম্নমানের কাজের ফলে সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে, আর এতে লাভবান হচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদার ও কিছু কর্মকর্তা। চাকা মুখা ফুটে গেছে গা, তারপরে গাড়ির গ্লাস মুলাস ভেঙে গেছে গা, কালকেও 2টা গাড়ির গ্লাস ভাঙছে। আগের রাস্তায় ছিল ভালো রাস্তা, অনেক ভালো বলার বাইরে। আর এখন যেভাবে কাজ করতেছে খোয়া দেয়া, এভাবে কাজ করলে আমাদের অটো, সিএনজি এগুলার মনে করেন যে চাক্কা, নতুন নতুন চাক্কাগুলা কাটে গেছে। ভোগান্তি আমরা 3-4 ঘন্টা ধরে ভাই চাকা লিক হয়ে চাকা ফাইটা গেছে, প্রতিদিনই একই অবস্থা। অভিযোগ অস্বীকার করে ঠিকাদার দাবি করে নিয়ম মেনেই সড়ক সংস্কারে কাজ চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবেই কাজ হচ্ছে। ভিটামিনের কাজ এভাবেই হয় বলে জানান কার্য সহকারী। এভাবেই পাথর এভাবেই করা হয় এবং রোলার এই ভিটামিনের কাজ এভাবে, স্যাররা এটা যেভাবে বলছে ঠিক সেভাবে কাজ হচ্ছে। আপনাদের যদি কোনোই থাকে আমাদের রোডসে ইঞ্জিনিয়ার স্যারদের আছে, ইঞ্জিনিয়ার স্যারদের সাথে কথা বলেন। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও ঠিকাদারের পক্ষে সাফাই গাইলেন সওজের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরি খান। এলেঙ্গা হতে গোবিন্দাসী পর্যন্ত প্রায় 12 কোটি 58 লাখ টাকার প্রকল্প গ্রহণ করে সওজ কর্তৃপক্ষ। চলতি বছর জুনেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে গত বছর 2বার এই সড়ক সংস্কার করেছে সওজ কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরবানি ঈদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত ভোলায় খামারিরা। পশুকে প্রাকৃতিক খাবার দিয়ে বিক্রির জন্য প্রস্তুত করছেন তারা। পশু খাদ্যের দাম বাড়তি হলেও এবার লাভের মুখ দেখবেন বলে আশা তাদের। তবে দেশীয় গরুর কদর বাড়াতে ভারতীয় গরু আমদানি বন্ধ চান খামারিরা। এদিকে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণে খামারিদের সহায়তা দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সহকর্মী ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন শামীম আহমেদ।
প্রতি বছর কোরবানির ঈদের সময় স্থানীয় বাজারের পাশাপাশি বাইরের জেলায়ও বিক্রি হয় ভোলার খামারিদের গরু। এবারও বাইরের জেলায় বিক্রির আশায় গরু পরিচর্যা করছেন তারা। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খোল, কুটা, ঘাস ও দানাদার খাদ্য দিয়ে গরু মোটাতাজা করা হচ্ছে। লাভের আশাও করছেন তারা। নিজের ঘাস নিজের সবকিছু তৈরি করিয়া দানাদার নিজের খাওয়া, ভুসি গম খাওয়া আমরা মোটাতাজা করি। ফিট ফুড কোনো আউট ওষুধ মষুধ কোনো কিছু ব্যবহার করি না, বুঝছেন। 1 বছর তো পরিশ্রম করে আমরা 20-50টা গরু তৈরি করছি ঈদের জন্য বেচনে লেগে, বুঝছেন। ভালো মানের খাদ্যখানা খাওয়াইতে আসি, দেশীয় ঘাস ওষুধ দাওয়াই করাইতে আসি। এরপর দিয়ে মনে করেন এমন কুরবানি আমরা ভালো আশা করি যে ভালো মানের বেচা কিনার অভিজ্ঞতা নিয়ে পাই, আমরা বেচতে পারি। গরুরে এখন গোসল পানি ঠিক মতন করে কোরবানি আশা করি বেচতে পারবো, ভালো মতন দাম পাবো। পশু পরিচর্যা করতে গিয়ে খরচ বেড়েছে, শ্রমিকদের মজুরিও বেড়েছে, তবু হাটে ভালো দাম পাবেন এমন স্বপ্ন তাদের। এর মাঝে শঙ্কা জেগেছে ভারতীয় গরু আমদানি চলতে থাকলে ন্যায্য দাম পাওয়া নিয়ে। এই কোরবানিতে আসার কারণে আমরা প্রতিবার যেভাবে বাজারজাত করি একটা ড্রিফন থেকে এভাবে বাজারজাত করার জন্য ওইভাবে গরুকে উপযোগী করা উচিত। বাহিরের গরু যদি বাংলাদেশের চাপ না দেয় তাহলে আমাদের খামারি ভাইরা এই বেশি দামে গরুটা বিক্রি করতে হবে, কারণ বাইরের গরু যদি চাপ দিলে আমাদের বাংলাদেশের খামারি ভাইরা লস পয়েন্টে পড়ে যায়। এদিকে কোনোভাবেই যাতে খামারে কেমিক্যাল দিয়ে গরু মোটাতাজাকরণ বা হাটে রোগাক্রান্ত গরু বিক্রি করতে না পারে সেজন্য ভেটেরিনারি টিম বসানো হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এবং কোনো প্রকার কেমিক্যাল, কোনো প্রকার স্টেরয়েডাল ড্রাগ যেন ব্যবহার না করে, এই জন্য আমরা সার্বক্ষণিক পরামর্শ এবং মনিটরিং করছি। এবার ভোলায় 90,253টি গরুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য গরু প্রস্তুত রয়েছে 1,02,769টি। সরাসরি গরুর হাটের পাশাপাশি অনলাইনেও গরু ছাগল বিক্রির ব্যবস্থা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আবারও দেশের খবর। দর্শক, মাগুরায় আলোচিত শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় 17 মে। এই মুহূর্তে আদালতে রয়েছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। পঙ্কজ, এই মামলার রায় নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানান। ধন্যবাদ জেসিকা। আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে। আজকে মাগুরার বহুল আলোচিত চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের আজকে রায়ের দিন ধার্য করা হয়ে গেছে। আগামী 17 মে এই আসিয়া শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায় প্রদান করা হবে। এদিকে আমরা সারা বাংলাদেশ ব্যাপী যে আলোড়ন সৃষ্টি হয়েছিল এই আসিয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে, এত অল্প সময়ের মাঝেই আইনানুগভাবে 29 জন সাক্ষীর জেরা শেষে আজকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান 17 মে এই শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায়ের দিন ধার্য করেন। এই আইনি আদালতের সব এতদিন ধরে যে আইনি লড়াই সম্পন্ন করেছেন তিনি হলেন স্পেশাল পিপি মনিরুজ্জামান মুকুল। আমরা তার কাছ থেকে শুনতে চাবো এই রায়ের সম্বন্ধে। আপনারা সকলেই জানেন যে মাগুরার চাঞ্চল্যকর আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্য একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছে। আজকে দ্বিতীয় দিনের মতো যুক্তি তর্কের জন্য দিন ধার্য ছিল। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রের প্রসিকিউশনকে সহযোগিতা করার জন্য অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় জনাব এহসানুল হক সামাজি সাহেবকে রাষ্ট্র নিয়োগ দিয়েছেন। তিনি ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। আমি পাবলিক প্রসিকিউটর হিসাবে আমার বক্তব্য গতকাল আমি উপস্থাপন করেছি এবং আমাদের প্যানেল আইনজীবীরা যারা আমাকে সহযোগিতা করছেন ওনাদের বক্তব্য দিয়েছেন। বিজ্ঞ আদালত 2 দিনের বক্তব্য শেষে যুক্তিতর্ক শুনানি শেষে আজকে যুক্তিতর্ক সমাপ্ত করে আগামী 17/5/2025 রোজ শনিবার এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ের জন্য দিন ধার্য করেছেন। আমরা বিজ্ঞ আদালতে আমাদের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালতের কাছে আমরা প্রার্থনা করেছি যে এই মোকদ্দমা রাষ্ট্রের পক্ষ থেকে উপস্থাপিত সাক্ষী এবং ডকুমেন্টারি এভিডেন্সে আমরা আসামিদের বিরুদ্ধে, আসামি হিটু শেখের বিরুদ্ধে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2000 ধারার অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণরূপে সক্ষম হয়েছি এবং আসামি সজীব এবং রাতুলের বিরুদ্ধে
506 দ্বিতীয় অংশের অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণরূপে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছে এবং জাহেদার বিরুদ্ধে দণ্ডবিধির 201 ধারার অভিযোগ প্রমাণ করতে আমরা সম্পূর্ণরূপে সক্ষম হয়েছি বলে আমরা মনে করি এবং রাষ্ট্রের কাছে আমরা সংশ্লিষ্ট ধারায় সকল আসামির সর্বোচ্চ সাজা আমরা প্রার্থনা করেছি। ধন্যবাদ। এই ছিল মাগুরা থেকে আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের সর্বশেষ সংবাদ। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাগুরায় আলোচিত শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় 17 মে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়।